স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র, পঞ্চম অধ্যায় বিন্যাস ও সমাবেশ। বিন্যাস ও সমাবেশ। এখন আমাদের জানা দরকার যে বিন্যাস কি ও সমাবেশ কি, অথবা বিন্যাস ও সমাবেশের মধ্যে পার্থক্যটাই বা কি। ঠিক আছে, বিন্যাস ও সমাবেশ ইংলিশে কি? এটা পারমুটেশন এন্ড কম্বিনেশন। পারমুটেশন এন্ড কম্বিনেশন। কম্বিনেশন। এখন তোমরা এই চ্যাপ্টার পড়ার আগে বিভিন্ন জায়গায় দেখতে পারো এইরকম এনপিআর, এনসিআর। এখানে এনপিআর কি মিন করতেছে? এনপিআর হচ্ছে এই বিন্যাস, কতগুলো বিন্যাস সংখ্যা। এনসিআর কি মিন করতেছে? সমাবেশ বা কত সমাবেশ সংখ্যা। পিটা কি? এখানে পি হচ্ছে পারমিটেশন, সিটা কি? কম্বিনেশন। সো এই সূত্রগুলা বা এটা কি মিন করে এগুলো আমরা এই চ্যাপ্টারের সামনের দিকে আস্তে আস্তে দেখবো। তো বিন্যাস ও সমাবেশ আমরা ছোট্ট দুইটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো এবং পার্থক্য করার চেষ্টা করবো যে বিন্যাস কি এবং সমাবেশ কি। ঠিক আছে, আচ্ছা ধরো তোমার কাছে এবিসি আছে, এটা একটা ওয়ার্ড। ঠিক আছে, তুমি এখন এটা 3 অক্ষর বিশিষ্ট ওয়ার্ড। ঠিক আছে, তুমি এখন ধরো চাচ্ছ কি তুমি এখান থেকে দুইটা দুইটা করে অক্ষর নিয়ে শব্দ গঠন করবা। তুমি দুইটা দুইটা করে অক্ষর নিয়ে শব্দ গঠন করবা। সো তোমাকে বলা হয়েছে তুমি কতগুলো শব্দ গঠন করতে পারো। ঠিক আছে, তুমি কতগুলা শব্দ গঠন করতে পারো। তোমার কাছে এবিসি তিনটাও 3 অক্ষরের একটা শব্দ আছে। এখন তোমাকে বলছে তুমি এখান থেকে দুইটা করে অক্ষর নিয়ে তুমি কতগুলো শব্দ গঠন করতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে কি বিন্যাস। তো তোমাকে আমরা দেখি যে দুইটা দুইটা করে নিয়ে আমরা কতগুলো শব্দ গঠন করতে পারি। ঠিক আছে, ধরলাম এবি, এটা একটা শব্দ হইতে পারে। আবার এসি একটা শব্দ হইতে পারে। বিসি একটা শব্দ হইতে পারে। আবার দেখো তো এদের উল্টাগুলো আবার একটা শব্দ হইতে পারে না? দেখো তো বিএ এর একটা শব্দ হইতে পারে, সিএ একটা শব্দ হইতে পারে, সিবি একটা শব্দ হইতে পারে। ঠিক আছে, দেখো কারণ কি এবি আর বিএ কিন্তু সেম না। তার মানে এবি ও বিএ ডিফারেন্ট। সো আমরা এবিসি থেকে দুইটা দুইটা করে অক্ষর নিয়ে দুই অক্ষর বিশিষ্ট কতগুলো শব্দ গঠন করতে পারতেছি? টোটাল 6টা। এই যে এই প্রত্যেকটাকে কি বলা হচ্ছে? প্রত্যেকটাকেই বলা হচ্ছে যে এক একটা বিন্যাস। প্রত্যেকটাকে কি বলা হচ্ছে? এক একটা বিন্যাস। তাহলে ভাইয়া সমাবেশ কি? বিন্যাসটা এটা বুঝলাম যে সাজানো, এবং সমাবেশটা কি? আচ্ছা ধরো 3জন প্লেয়ার এ, বি এবং সি, 3জন প্লেয়ার আছে। আবুল, বাবুল, কাবুল, 3জন প্লেয়ার আছে ধরো। তো এখন ওরা চাচ্ছে যে দুজন দুজন করে দল গঠন করবে, বা ধরো 2জন ভার্সেস 1জন, এরকম 2জন 2জন করে দল গঠন করবে। সেখান থেকে তুমি 2জন করে নিয়ে কতগুলো দল গঠন করতে পারো? এটা হচ্ছে কি, এটা বের করা হচ্ছে সমাবেশ। দেখো তাহলে আমরা কি বলতেছি, এবিসি 3টে প্লেয়ার আছে, সেখান থেকে আমরা 2জন 2জন করে নিয়ে কতগুলো দল গঠন করতে পারি। ঠিক আছে, ধরো আমরা এবি, এটা একটা দল হতে পারে, ওরা 2জন একসাথে। আবার বিসি, ওরা একটা দল হতে পারে। ঠিক আছে, আবার এসি একটা দল হতে পারে। আচ্ছা দেখো তো এদের উল্টাগুলো কি কোনো দল হবে? ধরো এ বি হয়েছে, কিন্তু বি এ কি একটা আলাদা দল হবে? বি এ কি কোনো আলাদা দল হবে? অবশ্যই হবে না। কারণ কি এ বি এক দলে যা মিন করে, বিও এক দলে সেটা মিন করে। ঠিক আছে, তো দেখো আমরা এখানে উল্টাইলে এইগুলাকে উল্টাইলে নতুন কোনো একটা দল পাচ্ছি না। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কি সমাবেশ। এটা হচ্ছে কি আমাদের সমাবেশ। তাহলে আমরা যদি এক কথায় বলতে চাই যে বিন্যাস কি মিন করতেছে এবং সমাবেশ কি মিন করতেছে, তো বিন্যাস মানে হচ্ছে সাজানো। বিন্যাস মানে কি? সাজানো। তাহলে এবং সমাবেশ মানে কি হবে? সমাবেশ মানে হবে হচ্ছে কি বাছাই করা। বাছাই করা। তুমি এদের মধ্যে কমন যে ডিফারেন্সটা বুঝতে পারতেছো? যে বিন্যাস কি, আমি যদি কোনো একটা উল্টাই দেই, উল্টাই দিলে আমরা নতুন একটা কি পাবো? নতুন একটা সাজানো উপায় পাবো। কিন্তু আমি যদি এখানে একটা দলকে উল্টাই দেই, তাহলে কিন্তু আমরা নতুন দল পাচ্ছি না, ওই দলটা কিন্তু ওই সেম দলই থাকতেছে। ঠিক আছে, এটা হচ্ছে বিন্যাস ও সমাবেশের মধ্যে একটা কমন ডিফারেন্স। তো আশা করি তুমি বিন্যাস কি এবং সমাবেশ কি এইটুকু বুঝতে পারছো। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিন্যাস। বিন্যাস পার্টটুকু পড়বো। ঠিক আছে, তো বিন্যাস পার্টটুকু শুরু করার আগে, বিন্যাস পার্টটুকু আমরা শুরু করে ফেলি, তার আগে আমাদের একটা বিষয় খুব জরুরি বা জানা দরকার। সেটা কি? সেটা হচ্ছে যে গণনার গুণন বিধি। এটা হচ্ছে গণনার গুণন বিধি। গণনা গুণন বিধি কি? আচ্ছা তোমাদেরকে এটা একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি যে গণনার গুণন বিধি কি।
ধরো এটা হচ্ছে তোমার বাসা, লিখলাম তোমার বাসা, ঠিক আছে। এটা হচ্ছে ধরো, এটা ধরো খুলনা, না খুলনা না, বললাম এটা ঢাকা। হুম, sorry। আচ্ছা, তোমার বাসা, এটা ধরো ঢাকা, এটা ধরো খুলনা, খুলনা। এখন তোমাকে বলছে যে তোমার বাসা থেকে ঢাকা যাওয়া যায় তিনটা ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে, ওকে। আবার ঢাকা থেকে খুলনা যাওয়া যায় কয়টা, দুইটা ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে। এখন তোমাকে যদি বলা হয় তুমি যদি খুলনা যাইতে চাও তোমাকে ঢাকা অতিক্রম করে খুলনা যেতে হবে, তুমি যদি তোমার বাসা থেকে খুলনা যেতে চাও তোমাকে ঢাকা অতিক্রম করে খুলনা যেতে হবে, তাহলে তুমি কত উপায়ে তোমার বাসা থেকে খুলনা যেতে পারো, তুমি কত উপায়ে, কত উপায়ে তোমার বাসা থেকে খুলনা যেতে পারো, এটা তোমাকে প্রশ্ন করছে। তো এখন আমরা একটা এটা সলিউশন করব। তো এটা করার আগে আমরা একটা উপায় বের করি। ধরো আমরা রাস্তাগুলোকে নামকরণ করি, দিলাম এটা রাস্তা ১, এটা রাস্তা ২ এবং এটা রাস্তা ৩, ঠিক আছে। আবার ঢাকা থেকে খুলনা যাওয়ার রাস্তা দুইটাকে নামকরণ করি, ধরো এ এবং বি। এখন তুমি তোমার বাসা থেকে ঢাকা যেতে পারছো তিনটা উপায়ে এবং খুলনা যেতে পারছো দুইটা উপায়ে। তোমার মাথায় যে সলিউশনটা বা যে অ্যান্সারটা ফার্স্টে আসবে সেটা হচ্ছে যে তাহলে তো তোমার বাসা থেকে খুলনা যাওয়া যায় ৩ আর ২ ৫ উপায়ে, কিন্তু এটা সঠিক অ্যান্সার না। আচ্ছা আমরা দেখি কেন এটা সঠিক অ্যান্সার না। আচ্ছা তুমি ধরো তোমার বাসা থেকে ঢাকা যাচ্ছ রাস্তা ১ ব্যবহার করে, তুমি যখন তোমার বাসার রাস্তা ১ দিয়ে ঢাকা আসলা, আসার পর দেখলে তোমার কাছে আরো দুইটা রাস্তা ফাঁকা আছে, তোমার সামনে আরো দুইটা রাস্তা আছে খুলনা যাওয়ার, সেটা কি রাস্তা এ এবং রাস্তা বি। তুমি চাইলে রাস্তা এ দিয়েও যেতে পারো, চাইলে রাস্তা বি দিয়েও যেতে পারো, ঠিক আছে। সিমিলারলি ধরো তাহলে দেখো দুইটা ভিন্ন ভিন্ন রাস্তা পাইলাম না, একের জন্য আমি আমার বাসা থেকে ঢাকা যাওয়ার রাস্তা ১ এর জন্য আমি দুইটা ভিন্ন ভিন্ন রাস্তা পাচ্ছি, 1A পাচ্ছি এবং 1B পাচ্ছি। সিমিলারলি তুমি যখন তোমার বাসা থেকে রাস্তা ২ ব্যবহার করে ঢাকা যাচ্ছ, রাস্তা ২ ব্যবহার করে ঢাকা যাওয়ার পর তুমি দেখতেছো তোমার সামনে আরো দুইটা রাস্তা আছে, রাস্তা এ ও ফাঁকা আছে, রাস্তা বি ও ফাঁকা আছে। সিমিলারলি তাহলে তুমি রাস্তা ২A এটা ব্যবহার করেও যেতে পারো, রাস্তা ২B এটা ব্যবহার করেও যেতে পারো, ঠিক আছে। আবার ধরো তুমি তোমার বাসা থেকে রাস্তা ৩ ব্যবহার করে ঢাকা যাচ্ছ, তারপরও তুমি সেমই অ্যান্সার পাবা, দেখবা যে ঢাকা থেকে খুলনা যাওয়ার আমার সামনে আরো দুইটা রাস্তা আছে, রাস্তা এ ফাঁকা আছে, রাস্তা বি ফাঁকা আছে, তাহলে আমি টোটাল ৩ রাস্তা, রাস্তা ৩ এর জন্য দুইটা রাস্তা পাচ্ছি, 3A 3B। দেখো তো আমি টোটাল কতগুলো রাস্তায় যেতে পারছি, ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬ উপায়ে, ৬ উপায়ে। কিন্তু আমরা কি এভাবে সবসময় গুনে গুনে বের করবো যে ১ এর জন্য রাস্তা এ বি পাচ্ছি, ২ এর জন্য পাচ্ছি, ৩ এর জন্য পাচ্ছি, সো আমি সবগুলোকে যোগ করে দিই? সো এটা আমরা অবশ্যই করব না। তো আমাদের মাথায় অবশ্যই নেক্সট চিন্তাটা কি আসবে, যে আমি দেখতেছি আমার বাসা থেকে ঢাকা যাওয়া যাচ্ছে ৩টা উপায়ে এবং ঢাকা থেকে খুলনা যাওয়া যাচ্ছে ২টা উপায়। তো আমি যদি এই দুইটাকে গুণ করে দেই, এই দুইটাকে গুণ করে দিই, তাহলে তাহলে তো আমি আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি। এখানে ৬ উপায় আসছে, ৩ দুগুণ ৬ উপায়, ঠিক আছে। সিমিলারলি তোমাকে যদি বলা হয় তোমার বাসা থেকে ঢাকা যাওয়া যায় ৫ উপায়ে এবং ঢাকা থেকে খুলনা যাওয়া যায় ৪ উপায়ে, তুমি কি একটা একটা করে বের করবা যে কত উপায়ে যাওয়া যাচ্ছে? অবশ্যই না। তুমি কি দেখবা, যদি আমার বাসা থেকে ঢাকা যাওয়া যায় ৫ উপায়ে এবং ঢাকা থেকে খুলনা যাওয়া যায় ৪ উপায়ে, তাহলে আমি টোটাল কয় উপায়ে যেতে পারছি? ২০ উপায়ে, ঠিক আছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটাই হচ্ছে আমাদের কি গণনার গুণন বিধি, যে দুইটা ঘটনাকে আমরা কি করব, গুণ করব। দুইটা ঘটনা কি কি, আমার তোমার বাসা থেকে ঢাকা যাওয়ার একটা ঘটনা এবং ঢাকা থেকে খুলনা যাওয়ার একটা ঘটনা, এই দুইটা ঘটনাকে গুণ করে হচ্ছে কি গণনার গুণন বিধি। বিন্যাস করতে গেলে আমাদের এই গণনার গুণন বিধিটাই প্রয়োজন হবে। আর বিন্যাসের যখন সূত্র দেখবো বা বিন্যাসের বিভিন্ন অঙ্ক করব তখন দেখবো যে আমাদের এই গণনার গুণন বিধিটাই দরকার আছে, ঠিক আছে। তো আশা করি তোমরা গণনার গুণন বিধি কি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা দেখবো যে n ফ্যাক্টোরিয়াল সমান কি বা n ফ্যাক্টোরিয়াল কি মিন করে। তো n ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে সহজ ভাষায় বলতে গেলে যে n থেকে শুরু করে ১ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। কি বলছে, n থেকে শুরু করে ১ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। n থেকে শুরু করে ১ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল যে এটা n ফ্যাক্টোরিয়াল সমান তাহলে কি হবে, যে n into n minus 1 into n minus 2 into n minus 3 into dot 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 into 3 into 2 into 1। তাহলে আমরা যদি বলতে চাই যে 5 ফ্যাক্টোরিয়াল সমান কি, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান হবে হচ্ছে কি 5 into 5 minus 1 মানে কত 4, ঠিক
আছে, ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে আমরা বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি অন্য ভাষায় যে 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলই n ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল সমান কি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল সমান 6 ফ্যাক্টোরিয়াল সমান কি 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল সমান কি হবে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো দেখো আমরা এখন 5 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি 5 গুণ এই দেখো তো 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা কি এটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। ঠিক আছে, আবার 6 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি 6 গুণ কি 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা কত 5 ফ্যাক্টোরিয়াল না, তাহলে 6 গুণ 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আবার 4 ইনটু 3 টু 1, এটা কি লিখতে পারি 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায় n ফ্যাক্টোরিয়াল সমান লেখা যায় n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, n ফ্যাক্টোরিয়াল সমান কি লেখা যায় n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আবার দেখো সিমিলারলি আবার 6 ফ্যাক্টোরিয়াল সমান কি বলছিলাম আমরা 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। ওকে, তো আমরা 6 আর 5 রাখি, রেখে কি করব এই যে 1 2 3 4, এটাই কি কি লেখা যায় 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে 6 গুণ 5 গুণ 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা n এর জন্য কি বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল সমান কি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, ঠিক আছে, তাহলে সিমিলারলি আমরা n এর জন্য আরো বলতে পারি কি n ফ্যাক্টোরিয়াল সমান n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল এন্ড সো অন, এভাবে যেতে থাকবে কত দূর যাবে 1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত। ঠিক আছে, আশা করি তোমরা এই পার্টটুকু বুঝতে পারছো। এখন তোমার জন্য আমি একটা প্রশ্ন রেখে যাব, সেটা হচ্ছে যে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 কেন? 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 কেন? তুমি কি এটা বলতে পারবে যে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 কেন হয়? ঠিক আছে, আমরা এটা একটু সামনে যেয়ে দেখবো যে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 কেন। তো তুমি এটা চিন্তা করতে পারো ততক্ষণে যে 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 কেন হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমার পরবর্তী যে টপিক সেটা হচ্ছে আমাদের আসলে বিন্যাসটা কি। ওকে, বিন্যাস কিভাবে প্রকাশ করা হয়। তো আমরা দেখবো যে বিন্যাসকে কি সাধারণভাবে কিভাবে প্রকাশ করা হয়, সাধারণভাবে NP-R দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। এখানে N কি, P কি, R কি, ধরো তোমাকে যদি আমি এটা বুঝায় বলতে চাই, সো চিন্তা করো, ধরো তোমার কাছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, এখন তুমি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিবা, কিন্তু কোনো জিনিসের পুনরাবৃত্তি করতে পারবে না। ঠিক আছে, এটা কোনো জিনিসের পুনরাবৃত্তি, তুমি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে তুমি বিন্যাস করবা, এবং তুমি কতগুলা বিন্যাস পাইতে পারো সেটাই হচ্ছে কি NP-R, সেটা হচ্ছে কি NP-R। ওকে, তো দেখো NP-R সমানের সূত্রটা হচ্ছে কি, মনে রাখো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n হচ্ছে কি এখানে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেখান থেকে তুমি r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করবা। ওকে, সেটা হচ্ছে, এবং তুমি কতগুলো বিন্যাস পাবা সেটা বের করার বা সেটা বিন্যাস সংখ্যা বের করার সূত্রই হচ্ছে কি NP-R সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলা হয় যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, এবং তুমি সবগুলোকে নিয়েই তুমি একটা বিন্যাস করবা, এবং তুমি কতগুলো বিন্যাস পাইতে পারো। তো আমরা দেখি যে NP-N করব, কারণ আর কি আমাকে বলছে যে আমার কাছে n সংখ্যক জিনিস আছে, ভিন্ন ভিন্ন জিনিস আছে, এবং আমি সবগুলোকে নিয়ে মানে কি n সংখ্যক জিনিস নিয়েই আমি বিন্যাস করব। কতগুলো বিন্যাস করব দেখো, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল। এখন আমরা কি বলছিলাম 0 ফ্যাক্টোরিয়াল সমান কত 1। ঠিক আছে, তাহলে n মাইনাস 1 কত 0 না, এখানে 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে NP-N সমান কত ফ্যাক্টোরিয়াল হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে n ফ্যাক্টোরিয়াল আরেকটা মিনিং কি হইতে পারে, n ফ্যাক্টোরিয়ালের আরেকটা মিনিং কি হইতে পারে, আরেকটা মিনিং হইতে পারে যে আমার কাছে যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থাকে এবং আমি সবগুলোকে নিয়ে একটা বিন্যাস করতে চাই, তাহলে আমরা কত উপায়ে বিন্যাস করতে পারবো, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করতে পারবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এটা। আচ্ছা, ঠিক আছে,
তো আমরা এখন এই জিনিসটা লিখবো, জিরো ফ্যাক্টোরিয়াল সমান 1 কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে এবং কেন হচ্ছে এবং এটার ব্যাখ্যাটা কি। তো আচ্ছা, চিন্তা করো, ধরো তোমার কাছে একটা রুম আছে, একটা ঘর আছে, ওকে। এই ঘরটার মধ্যে কিচ্ছু নাই, ঘরটা একদম ফাঁকা, ঘরটার মধ্যে কিচ্ছু নাই। তোমাকে যদি বলা হয় যে তুমি ঘরটা কতভাবে সাজাইতে পারবা, তোমার অ্যান্সার কি হবে? যে ঘরটা তো, ঘরের মধ্যে কিছুই নাই, ঘরটাকে আমি কিভাবে সাজাবো? ঘরটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। তাহলে কি, ও যে একভাবে আছে সে একভাবেই থাকবে, যে একভাবে আছে সে একভাবেই থাকবে, একভাবেই থাকবে, একভাবেই থাকবে। তাহলে ওই যে জিরো ফ্যাক্টরিয়াল সমান কি বলতে পারতেছি, আমরা 1 বলতে পারতেছি। কিন্তু এটা ম্যাথমেটিক্যাল একটা তো আমাদের প্রুফ দরকার যে জিরো ফ্যাক্টরিয়াল সমান 1 হবে, ঠিক আছে? তো আমরা কি পড়ছিলাম, n ফ্যাক্টরিয়াল সমান কি, n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, তাহলে আমরা n এর জায়গায় 1 বসাই, n সমান সমান 1 নেই। 1 নিলে কত হচ্ছে, 1 ফ্যাক্টরিয়াল সমান 1 ইনটু 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তো দেখো, বা 1 ফ্যাক্টরিয়াল সমান 1 ইনটু 0 ফ্যাক্টরিয়াল, ওকে। তো 1 ফ্যাক্টরিয়াল সমান কত জানি আমরা, 1, 1 ইনটু 0। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি না যে 0 ফ্যাক্টরিয়াল সমান কত, 1 হচ্ছে, ঠিক আছে? 0 ফ্যাক্টরিয়াল সমান কত হচ্ছে, 1 হচ্ছে। বুঝতে পারছো যে 0 ফ্যাক্টরিয়াল সমান 1 কেন হচ্ছে? আমরা এই যে একটা ঘর, একটা ফাঁকা ঘরের ধারণা দিয়ে বুঝতে পারলাম, এবং ম্যাথমেটিক্যাল এই চিন্তা দিয়ে আমরা কি, ম্যাথমেটিক্যাল সলভ দিয়ে বুঝতে পারলাম যে 0 ফ্যাক্টরিয়াল সমান 1 হবে, ওকে। তো তোমাকে এখন আমি যে এই npn সমান যে n ফ্যাক্টরিয়াল হচ্ছে এটা একটা উদাহরণ দিই তোমাকে, ওকে। আচ্ছা, চিন্তা করো, ধরো একটা ডাক্তারের কাছে পাঁচজন রোগী গেছে, পাঁচজন রোগী গেছে, এ বি সি ডি ই, এ বি সি ডি ই, ঠিক আছে? পাঁচজন রোগী গেছে। এখন ডাক্তার, ওরা ডাক্তারকে দেখাইতে গেছে এবং ওরা চেম্বারে বসে আছে। এখন ওরা চিন্তা করতেছে যে ওরা কত হবে ডাক্তারের কাছে যেতে পারে। পাঁচজন ভিন্ন ভিন্ন মানুষ আছে এবং ওরা কত হবে ডাক্তারের কাছে যেতে পারে। যে এ এর পরে বি গেল, অথবা এ এর পরে সি যেতে পারে, আবার এ এর পরে সি গেছে, এ এর পরে এ সি এর পরে আবার ডি যেতে পারে, আবার এ বি সি ডি ই এভাবে যাইতে পারে, অথবা বি এ সি ডি ই এভাবে ওরা এই অনুক্রমে ওরা কি ডাক্তারের কাছে দেখাইতে পারে। মানে কে আগে দেখাবে অথবা কে পরে দেখাবে এটার কোনো সিরিয়াল নাই, কিন্তু তুমি বের করতে চাচ্ছ যে ওরা কতভাবে ডাক্তারকে দেখাইতে পারে, ডাক্তার দেখাইতে পারে। তো তুমি ফার্স্ট চিন্তা করতেছো যেহেতু পাঁচজনই দেখাবে, আমি একটা 5টা ঘর করি, ওকে, 5টা ঘর করি, ঠিক আছে? 1 2 3 4। এখন প্রথম জন, দেখো তো, প্রথম জন মানে ডাক্তারকে ফার্স্ট যে দেখাবে সে পাঁচজনের যে কোনো একজন হতে পারে না? পাঁচজনের যে কোনো একজনই হতে পারে, যে কোনো একজনই দেখাইতে পারে। তাহলে আমার ফার্স্ট ঘরে আমার অপশন কয়টা, 5টা, ঠিক আছে? পরের বার একজন যেহেতু দেখাই ফেলছে অলরেডি, তো দ্বিতীয় প্লেসে কয়জন হবে, 4জন হবে না? যে একজন তো দেখাই ফেলছে, আর বাকি আছে কয়জন, 4জন। তো 4জন ডাক্তারের কাছে যেতে পারে। কত উপায়ে যেতে পারে, 4 উপায়ে। আবার যেহেতু 2জন দেখাই ফেলছে, আর কয়জন বাকি আছে, 3জন। 3জনের যে কোনো একজন আবার যাবে, 3জন হয়ে গেছে, বাকি আছে কয়জন, 2জন, 2জনের যে কোনো একজন যাবে, এবং শেষমেশ কয়জন বাকি থাকে, একজন। তাহলে একজন এখন ডাক্তারের কাছে যাবে। তাহলে দেখো তো ওরা কত উপায়ে ডাক্তারকে ডাক্তারের কাছে যেতে পারে। কি করবো আমরা, এগুলা গণনার গুণনবিধি পড়ছি, আমরা সিম্পলি এগুলো কি করবো, গুণ করে দেব, গুণ করে দেব। দেখো তো কি হচ্ছে এখানে, 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 সমান কি বলতে পারি আমরা, 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল সমান কত, 120। বুঝতে পারছো কিভাবে হচ্ছে এটা? আচ্ছা, তাহলে এখন তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে এবং তুমি সবগুলোকে নিয়ে এটা বিন্যাস করতে যাচ্ছ, তাহলে তুমি কতভাবে বিন্যাস করতে পারো, এই যে n ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করতে পারো। এটা আরেকটা উদাহরণ দিতে পারি আমরা। ধরো তোমার কাছে 5টা নাম্বার আছে, 1 2 3 4 5। এখন এই 5টা ভিন্ন ভিন্ন নাম্বার থেকে তুমি প্রত্যেকটা নাম্বারকে নিয়ে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করতে পারো, 5 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? 5 অঙ্ক বিশিষ্ট তুমি 5টা নাম্বার থেকে প্রতিটাকে একবার করে নিয়ে তুমি 5 অঙ্ক বিশিষ্ট কয়টা নাম্বার গঠন করতে পারো। তো দেখো আমরা আবার একটা ঘর করি, 5টা ঘর বানাই, 1 2 3 4। তো দেখো ফার্স্ট প্লেসে 5 জনের 5টা নাম্বারে যে কোনো একটা নাম্বারই হইতে পারে, 5টা নাম্বারে যে কোনো একটা নাম্বারই হইতে পারে। সেকেন্ড প্লেসে যেহেতু একটা নাম্বার হয়ে গেছে, ও কিন্তু দ্বিতীয় জায়গায় বসতে পারবে না, ঠিক আছে? ও কিন্তু দ্বিতীয় প্লেসে বসতে পারবে না যেহেতু একবার বসে গেছে এবং বলছে যে প্রতিটাকে একবার করে নিয়ে। তাহলে দ্বিতীয় প্লেসে কিন্তু
যেই এক নাম্বার প্লেসে যে নাম্বারটা বসছে দ্বিতীয় প্লেসে কিন্তু সেই নাম্বারটা বসতে পারবে না। সো আমাদের হাতে অপশন কয়টা? 4টা। সিমিলারলি পরের ফ্রেজে অপশন কয়টা? 3টা, তারপরে 2টা, তারপরে কয়টা আছে? একটা আছে। সো আমরা যদি এগুলো গুণ করে দেই তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 কত হচ্ছে তাহলে 5 ফ্যাক্টোরিয়াল সমান 120। বুঝতে পারছো? আমরা আরো উদাহরণ দিতে পারি, আমাদের কোনো সমস্যাই নেই। ধরো তোমার কাছে 1 2 3 আছে এবং তুমি 3 অঙ্ক বিশিষ্ট তিনটা তুমি 3 অঙ্ক বিশিষ্ট নাম্বার সংখ্যা গঠন করবে। তুমি কয় উপায়ে সংখ্যা গঠন করতে পারো? তা আমরা যদি ওই একটা একটা করে বের করতে চাই করতে পারি। তো ফার্স্টে দেখি, দেখো 1 2 3 এর একটা সংখ্যা হতে পারে, 1 3 2 একটা সংখ্যা হতে পারে, 2 1 3 একটা সংখ্যা হতে পারে, 2 3 একটা সংখ্যা হতে পারে। ওকে, আবার 3 2 1 একটা সংখ্যা হতে পারে, 3 3 3 1 2 একটা সংখ্যা হতে পারে। সো এই টোটাল আমি কয়টা সংখ্যা পাচ্ছি? 6টা সংখ্যা পাচ্ছি। তো 6টা সংখ্যা পাচ্ছি। আমাকে কি বলছিল এখানে? বলছিল যে তোমার কাছে 3টা ভিন্ন ভিন্ন নাম্বার আছে এবং তুমি 3টা ভিন্ন ভিন্ন নাম্বার থেকে 3টাকেই নিয়ে বা সবগুলোকে নিয়েই তুমি 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা গঠন করতে পারো। ঠিক আছে? তাহলে আমরা কত উপায় করতে পারতেছি? 6 উপায়। কিন্তু আমরা যদি আবার ওই যে আমাদের আগের পেজে আমরা যেভাবে পড়ছি আমরা যদি ওইভাবে বের করার চেষ্টা করি দেখবো দেখবো যে আমার কাছে আমি 3টে ঘর বানাবো। এখন 3টে ঘর বানাবো এবং দেখবো যে আমার প্রথম প্লেসে কয়টা নাম্বার বসতে পারে? 3টা নাম্বারে যে কোনো একটাই বসতে পারে। ওকে, যেহেতু 3টা নাম্বারে একটা নাম্বার বসে গেছে ও কিন্তু দ্বিতীয় প্লেসে বসতে পারবে না, তাহলে ও আমরা কয়টা নাম্বার বসতে পারবো? এখানে 2টা এবং বাকি থাকলো কয়টা? একটা, এবং এখানে সে বসবে। তাহলে আমরা 3টাকে গুণ করলে কি পাচ্ছি? 3 গুণ 2 গুণ 1 সমান কত? 3 ফ্যাক্টোরিয়াল। এটাই কি বলতে, এর সমান কত? 6। তাহলে দেখো তো অ্যান্সার মিলছে না? ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট যে সূত্রটা বিন্যাসের সর্বপ্রথম যে সূত্র সেটা হচ্ছে কি, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে সবগুলোকে নিয়েই বিন্যাস করলে বিন্যাস সংখ্যা হবে কত? n ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে কি বিন্যাস করলে বিন্যাস সংখ্যা হবে কত? সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল। ওকে, n ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখব, যদি আমরা n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আমরা n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে প্রতিবারে r সংখ্যক জিনিস নিয়ে যদি বিন্যাস করি, r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করলে বিন্যাস সংখ্যা কত হবে? বিন্যাস সংখ্যা কত হবে? সেটা হবে হচ্ছে npr। npr সমান কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা। তো আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে 3টে নাম্বার আছে 1 2 3 এবং তুমি এই 3টা নাম্বার থেকে প্রতিবারে 2টা করে নাম্বার নিয়ে তুমি হচ্ছে একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে যাচ্ছ। তোমার কাছে 3টা নাম্বার আছে, তুমি এই 3টা নাম্বার থেকে প্রতিবারে 2টা করে নাম্বার নিয়ে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে যাচ্ছ। আর তোমাকে বলা হয়েছে যে তুমি কতভাবে এই সংখ্যা গঠন করতে পারবা। আচ্ছা, ঠিক আছে। আর এখন আমরা দেখি এখানে 3টা নাম্বারই ভিন্ন এবং প্রতিবারে 2টা এবং কোনো রিপিটেশন হবে না, মানে 1 1 11 কোনো একটা নাম্বার হতে পারবে না, 22 বা এটা কোনো একটা নাম্বার হতে পারবে না। ঠিক আছে, দেখো আমাদের কাছে এখন আমরা 2টা ঘর বানাবো যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, তো দেখো প্রথম প্লেসে 3টা নাম্বারে যে কোনো একটা নাম্বারই বসতে পারে না। তো 3টা নাম্বারে যেহেতু যে কোনো একটা নাম্বারই বসতে পারে, তাহলে ফার্স্ট প্লেসে আমার অপশন কয়টা? 3টা। ওকে, এখন যেহেতু একটা নাম্বার বসে গেছে ও কিন্তু আর দ্বিতীয় প্লেসে বসবে না, ও কিন্তু সেকেন্ড প্লেসে বসবে না। তার মানে আমার সেকেন্ড প্লেসে অপশন কয়টা আছে? 2টা অপশন আছে। তাহলে আমরা এখানে কত লিখবো? 2। এখন 3 এবং 2 গুণ করলে কত পাই আমরা? 6। ঠিক আছে, এখন আমরা প্রতিটা সংখ্যা এখন বের করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো 12 একটা সংখ্যা হতে পারে, 13 একটা সংখ্যা হতে পারে, 21 একটা সংখ্যা হতে পারে, 23 হতে পারে, 31 হতে পারে, 32 হতে পারে। এই টোটাল আমরা কয়টা সংখ্যা পাচ্ছি? 2 অঙ্ক বিশিষ্ট 6টা সংখ্যা। ঠিক আছে, এই টোটাল আমরা 6টা সংখ্যা পাচ্ছি। দেখো এই অ্যান্সার কিন্তু মিলছে। ঠিক আছে, এখন আমরা সূত্র দিয়ে বোঝার চেষ্টা করব, সূত্র দিয়ে বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাকে এখানে বলছে কয়টা সংখ্যা আছে আমার?
কয়টা নাম্বার আছে এখানে আমার কাছে? তিনটা, তাহলে n সমান কত? 3। ওকে, এবং প্রতিবারে কয়টা করে নিতে হবে? দুইটা করে, তার মানে আর কত এখানে? 2। ঠিক আছে, তাহলে এখন আমরা np এর সূত্র দিয়ে বের করি যে 3p2 3p2 সমান কত? 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 মাইনাস 1 বা 3 মাইনাস 2, সরি 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান কত? দেখো তো, 3 ফ্যাক্টোরিয়াল সমান কত? 6, এবং 3 মাইনাস 1 কত? 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল সমান কত? 1। তাহলে কত? অ্যান্সার কত হচ্ছে? 6। ঠিক আছে, এখন আমরা যে কোনো ম্যাথ, এই টাইপের যে কোনো ম্যাথ আমরা এই সূত্র দিয়ে করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা যে কোনো ম্যাথ এই সূত্র দিয়ে করে ফেলতে পারবো। যে তোমার কাছে যদি n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থাকে এবং প্রতিবারে যদি আমরা r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করি, তাহলে বিন্যাস সংখ্যা পাওয়া যাবে npr। npr সমান কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ওকে, ধরো তোমার কাছে সংখ্যা আছে, নাম্বার আছে, ধরো তোমার কাছে ABCD E। ওকে, তো এই পাঁচ অক্ষর বিশিষ্ট একটা শব্দ আছে, 5 অক্ষরের শব্দ আছে। এখন তোমাকে বলা হয়েছে এই 5 অক্ষরের শব্দ থেকে তুমি প্রতিবারে দুইটা করে অক্ষর নিয়ে তুমি কতগুলো শব্দ বানাতে পারো? প্রতিবারে দুইটা না, সরি তিনটা বলে, তিনটা করে শব্দ নিয়ে, তিনটা করে শব্দ নিয়ে, তিনটা করে অক্ষর নিয়ে, সরি তিনটা করে অক্ষর নিয়ে কতগুলো শব্দ বানাতে পারো? কতগুলো বানাতে পারবা? দেখো, এখন আমাদের এই উদাহরণটা কিরকম, ধরো ABC এটা একটা শব্দ হইতে পারে, BCD এটা একটা শব্দ হইতে পারে, CDE এটা একটা শব্দ হইতে পারে। এখন এভাবে বের করতে গেলে কিন্তু আমার অনেক সময় লাগবে, এভাবে তিন অক্ষর বিশিষ্ট শব্দ বের করতে গেলে আমার অনেক সময় লাগবে এগুলো বের করতে। সো আমরা এটা বের করবো না, আমরা সূত্র শিখছি অলরেডি, আমরা সূত্র জানি। এখানে বলছে সূত্রটা কি? npr সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে কি বলছে? আমার এখানে অক্ষর আছে কয়টা? তার মানে n সমান সমান 5। আবার বলছে প্রতিবারে কয়টা করে নিয়ে? তিনটা করে নিয়ে, তাহলে r সমান কত? 3। দেখো, প্রতিবারে তিনটা করে নিয়ে আমরা কত ভাবে শব্দ গঠন করতে পারি? npr বা কত? 5p3 ডিভাইডেড কত? 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। কত হয় তাহলে দেখো তো? 120 ডিভাইডেড বাই কত? 2 ফ্যাক্টোরিয়াল সমান কত হবে? 2। তাহলে কত হচ্ছে? 60 উপায়ে। তাহলে ABCDE এই 5 অক্ষর বিশিষ্ট একটা শব্দ থেকে প্রতিবারে 3টা অক্ষর করে নিয়ে 3 অক্ষর বিশিষ্ট শব্দ গঠন করতে পারি কত উপায়ে? 60 উপায়ে। ঠিক আছে, তাহলে আমরা আশা করি npr সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল এই সূত্রটা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সূত্রে মুভ করব। আচ্ছা, এখন পরবর্তী যে সূত্রটা সেটা দেখো। ধরো তোমার কাছে n সংখ্যক জিনিস আছে, n সংখ্যক জিনিস আছে, কিন্তু n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক জিনিস একই রকমের, p একই রকমের, p সংখ্যক জিনিস যদি একই রকমের q সংখ্যক জিনিস একই রকমের, q সংখ্যক জিনিস একই রকমের, বা r সংখ্যক জিনিস একই রকমের। ঠিক আছে, r সংখ্যক জিনিস একই রকমের হয়, তাহলে বিন্যাস সংখ্যা কি হবে? তাহলে বিন্যাস সংখ্যা হবে যে টোটাল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত হবে? p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল। তোমাকে এটা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। ধরো তোমার কাছে n সংখ্যক জিনিস আছে, কিন্তু n সংখ্যক জিনিসের মধ্যে p সংখ্যক জিনিস আছে যেগুলো একই রকমের, q সংখ্যক জিনিস আছে যেগুলো একই রকমের, এবং r সংখ্যক জিনিস আছে যেগুলো একই রকমের। এখন তুমি সবগুলাকে, n সংখ্যক জিনিসের মধ্যে সবগুলাকে নিয়েই তুমি সাজাইতে যাচ্ছ, তাহলে তুমি কতভাবে সাজাইতে পারবা বা কতভাবে বিন্যাস করতে পারবা? সেটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই যেই জিনিসগুলো একই রকমের আছে ওই জিনিসগুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিবা। দেখো, p সংখ্যক জিনিস আছে একই রকমের, তাহলে p ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিবা। আবার q সংখ্যক জিনিস আছে একই রকমের, তুমি q ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিবা।
আবার আর সংখ্যক জিনিস আছে একই রকমের, তুমি আর ফ্যাক্টোরিয়াল দিয়েও কি করবা, ভাগ দিবা। তোমাকে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। দেখো, ধরো তোমার কাছে একটা শব্দ আছে, সেই শব্দটা মিনিংফুল হোক বা না হোক সেটা আমাদের যায় আসে না। তোমার কাছে একটা শব্দ আছে এ বি, এ বি সি, ধরলাম আমরা এটা একটা শব্দ, কত, 5 অক্ষরের একটা শব্দ। ওকে, ঠিক আছে। এখন তোমাকে বলছে তুমি এটাকে কত ভাবে সাজাইতে পারবা, তুমি এটাকে কত ভাবে সাজাইতে পারবা, ঠিক আছে। এখন তুমি দেখতেছো যেহেতু এখানে 5টা শব্দ আছে, আমরা তো জানি যে n সংখ্যক জিনিস থেকে সবগুলোকে নিয়ে কত ভাবে সাজানো যায়, n ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। তাহলে তুমি এখানে বলছো যে 5টা জিনিস আছে, তাহলে কত ভাবে সাজাতে পারো, 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো। কিন্তু এটা কি সঠিক হচ্ছে? অবশ্যই হচ্ছে না। কেননা দেখো এখানে দুইটা a আছে, সো ওরা যদি স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করলে কিন্তু সেমই থাকবে জিনিসটা। আবার দুইটা b আছে, ওরা যদি স্থান পরিবর্তন করে তাহলে কিন্তু এই ওয়ার্ডটা বা শব্দটা কিন্তু সেমই থাকবে। কিন্তু আমরা যখন এই 5 ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতেছি, ওরা কিন্তু এই দুইটাকে স্থান পরিবর্তন করে দুইটা শব্দকে ডিফারেন্ট বা আলাদা শব্দ ধরতেছে। কিন্তু আমরা কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে। কারণ কি, ওই দুইটা শব্দ কিন্তু একই হচ্ছে। যেহেতু ওই দুইটা শব্দ একই হচ্ছে, তো আমাদেরকে এই সমস্যা দূর করার জন্য আমাদেরকে দেখতে হবে যে এ যেহেতু রিপিট হয়েছে, তো এই কয়বার রিপিট হয়েছে, এই রিপিট হয়েছে কয়বার, দুইবার। তো আমরা কি করবো, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিব। এই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে কেন ভাগ দিলাম, কারণ এ নিজেদের মধ্যে কয়ভাবে বিন্যস্ত হতে পারে, এ নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে, দুই ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে, ঠিক আছে। সিমিলারলি আমরা দেখতেছি যে বি আর বি এটা কয়বার রিপিট হয়েছে, দুইবার রিপিট হয়েছে। সো আবার কি করবো আমরা, ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল 2 গুণ 2 বা কত হচ্ছে 120 ডিভাইডেড বাই কত হচ্ছে 4 বা কত, কত হচ্ছে 120 ডিভাইডেড বাই 4, 120 ডিভাইডেড বাই 4 কত হচ্ছে 30। ওকে, সো 30, সো 30 উপায়ে আমরা এই শব্দটাকে সাজাতে পারি। বুঝতে পারছো কেন হইলো এখানে? আবার তোমাকে একটা রিভিউ করার চেষ্টা করি। তো দেখো এখানে কি হয়েছে, যে এ বি সি একটা 5 অক্ষরের শব্দ আছে। তোমাকে বলছে তুমি এটাকে কতভাবে সাজাতে পারবা অথবা কতভাবে বিন্যাস করতে পারবা। তো আমাদের যে জেনারেল সূত্র সেটা হচ্ছে যে n সংখ্যক জিনিস থেকে সবগুলোকে নিয়ে সাজালে কতভাবে বিন্যাস করা যায়, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করা যায়। কিন্তু এখানে আমরা দেখতেছি কি হচ্ছে, যে পুনরাবৃত্তি হচ্ছে, a দুইবার আসছে, b দুইবার আসছে। কিন্তু আমরা যখন বিন্যাসের সূত্র দিয়ে বের করতেছি, তখন a এবং a স্থান পরিবর্তন করলে দুইটা ভিন্ন শব্দ ধরা হচ্ছে। কিন্তু আমরা রিয়েল লাইফে a আর a যদি স্থান পরিবর্তন করে তাহলে কিন্তু চেঞ্জ হবে না, এ আর এ স্থান পরিবর্তন করে শব্দটা কিন্তু একই থাকবে। এই সমস্যা দূর করার জন্য আমরা কি করতেছি, যে যদি এ যেহেতু দুইবার আমার পুনরাবৃত্তি হয়েছে, আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। সিমিলারলি বি যেহেতু আমার দুইবার পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে আমিও বি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিচ্ছি। এখন 2 ফ্যাক্টোরিয়াল কেন হচ্ছে এখানে, যেহেতু এ এবং এরা নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে, দুইভাবে বিন্যস্ত হতে পারে, ঠিক আছে। বুঝতে পারছো? আশা করি এটা আর সমস্যা হবে না, এই সমস্যাটা। ওকে, এই ধরনের প্রবলেম সামনে আরো আসবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী লাস্ট প্রবলেমে যাই। এখন ধরো তোমার কাছে n সংখ্যক জিনিস আছে, তোমার কাছে n সংখ্যক জিনিস আছে। ওকে, তুমি n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করবা, r সংখ্যক জিনিসটাই বিন্যাস সংখ্যা নির্ণয় করবা। কিন্তু যে কোনো জিনিসের n সংখ্যক বার পুনরাবৃত্তি হতে পারে। এই n সংখ্যক জিনিস আছে এবং r সংখ্যক জিনিস নিয়ে, r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করব, এবং যে কোনো জিনিসের আর সংখ্যক পুনরাবৃত্তি হতে পারে, পুনরাবৃত্তি হতে পারে। ওকে, n সংখ্যক, সরি এখানে একটু অ্যাড করে নিও যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, ঠিক আছে। n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেখান থেকে তুমি r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করবা, এবং যে কোনো জিনিসের r সংখ্যক বার পুনরাবৃত্তি হতে পারে। তাহলে আমরা কতভাবে বিন্যাসটা করতে পারি? ওকে, ধরো তোমার কাছে 3টে নাম্বার আছে, এরকম বলছে যে 1 2 আর 3, 1 2 এবং 3। ওকে, এখন তোমাকে বলছে যে তুমি এই 3টা নাম্বার থেকে সব 3টা নাম্বার নিয়ে তুমি 3টা নাম্বার থেকে 3 অঙ্ক বিশিষ্ট 3টা সংখ্যা থেকে 3 অঙ্ক বিশিষ্ট 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করতে পারো,
সংখ্যা গঠন করতে পারো এবং পুনরাবৃত্তি যে কোনো অঙ্কের একাধিকবার পুনরাবৃত্তি হতে পারে। পুনরাবৃত্তি হতে পারে। আচ্ছা, তাহলে কত ভাবে আমরা করতে পারি? তো দেখো, এখন আমরা এটা করার চেষ্টা করি। প্রশ্ন কি বলছে? তোমার কাছে 1 2 3 তিনটা অঙ্ক আছে এবং এই তিনটা অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করতে পারবো এবং যে কোনো অঙ্কে একাধিকবার পুনরাবৃত্তি হতে পারে। বলতে কি বুঝাইছে? যে আমরা তো সামনে ম্যাথ করছি যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবো, কিন্তু কোনো নাম্বারের একাধিকবার আসতে পারবে না। কিন্তু এখানে বলছে একাধিকবার আসতে পারবে, অথবা যেমন 1 1 3 সংখ্যা হইতে পারবে, 1 1 1 সংখ্যা হইতে পারবে, অথবা 2 2 2 যে কোনো সংখ্যা হইতে পারবে, অথবা 2 3 3 এগুলা সবগুলাই সংখ্যা হইতে পারবে। তো এখন বলছে যে কতভাবে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারি। তা আমরা আমরা এখন ঘর রাখবো। এখন তিনটা অঙ্কের জন্য তিনটা জায়গা, তিনটা ঘর, প্রথম দ্বিতীয়। আচ্ছা, এখন প্রথম জায়গায় তিনটা নাম্বারই বসতে পারে, ঠিক আছে, তিনটা অপশনই আছে। এখন দ্বিতীয় প্লেসে তোমাকে বলছে যেহেতু পুনরাবৃত্তি হইতে পারে, পুনরাবৃত্তি হইলে কোনো সমস্যা নাই, তার মানে আমার সেকেন্ড প্লেস অপশন কেটা? তিনটাই। সিমিলারলি এখন থার্ড প্লেস আমার অপশন কেটা? তিনটাই, যেহেতু পুনরাবৃত্তি হইতে পারে তিনটাই। এখন গণনা গুণন বিধি অনুযায়ী আমরা কি করবো? এই তিনটাকে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 3 গুণ 3 গুণ 3 সমান কত? 3 টু দি পাওয়ার 3 সমান 27। 27 উপায়ে। তাহলে এটা আমরা একটা ছোট্ট উদাহরণ থেকে বুঝতে পারলাম। তাহলে এখন যদি আমরা n এর জন্য বলতে চাই যে n সংখ্যক জিনিস থেকে আমি r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করব এবং r সংখ্যক পুনরাবৃত্তি হতে পারে, r সংখ্যক বারই পুনরাবৃত্তি হতে পারে, r সংখ্যক বার পুনরাবৃত্তি হতে পারে, পুনরাবৃত্তি হতে পারে। তাহলে টোটাল কয় উপায়ে আমি করতে পারবো? সেটা হবে কি n টু দি পাওয়ার r উপায়, ঠিক আছে, n টু দি পাওয়ার r উপায়। এই যে 3 টু দি পাওয়ার 3 হয়েছে এখানে, তাহলে কত হবে? n টু দি পাওয়ার r উপায়। এখন তোমাকে যদি বলা হয় 1 2 3 এই তিনটা থেকে 1 2 3 এই তিনটা অঙ্ক থেকে 2 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করতে পারবো এবং যে কোনো সংখ্যার পুনরাবৃত্তি হইতে পারে। তুমি কি করবে? দুইটা ঘর বানাবা, বানাই কি দেখবা যে ফার্স্ট প্লেসে তিনটা বসতে পারে, সমস্যা নাই, যেহেতু পুনরাবৃত্তি হইতে পারে সেকেন্ড প্লেসেও কয়টা বসতে পারবে? তিনটা বসতে পারবে। তাহলে 3 গুণ 3 কত? 3 স্কয়ার সমান কত? 9। এখন আমরা n টু দি পাওয়ার r দিয়ে করতে পারি। আমার কাছে অঙ্ক আছে কয়টা? তিনটা, এবং কয়টা করে নিয়ে বলছে? দুইটা করে। তাহলে r সমান কত? 2। তাহলে কত? 3 টু দি পাওয়ার 2 সমান কত? 9। ঠিক আছে, বুঝতে পারছি এই পার্টটুকু? ঠিক আছে, তাহলে আমার মোটামুটি বিন্যাসের যে আমাদের সূত্রগুলো জানা দরকার ছিল এবং কিভাবে বিন্যাস সংখ্যা নির্ণয় করতে হয় সেগুলো আমরা শিখে গেছি। এখন আমরা কি করব? ম্যাথ করব। ঠিক আছে, এখন আমরা এই বিন্যাস দিয়ে ম্যাথ করব। তো এখানে দেখো, আমরা এখন প্রথম ম্যাথে কি বলছে? এখানে প্রথম ম্যাথে কি বলছে দেখো, ঢাকা থেকে খুলনায় 6টি ভিন্ন ভিন্ন বাস যাতায়াত করে। বললাম এটা ঢাকা, এটা হচ্ছে কি খুলনা। ঢাকা থেকে খুলনায় 6টি ভিন্ন ভিন্ন একটা 6টা ভিন্ন ভিন্ন বাস যাতায়াত করে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। বলছে ঢাকা থেকে খুলনায় 6টা ভিন্ন ভিন্ন বাস যাতায়াত করে। তাহলে একজন লোক কত সংখ্যক উপায়ে ঢাকা হতে খুলনা পৌঁছে আবার ঢাকায় ফিরতে পারবেন? তার মানে কি বলছে? ফার্স্টে তুমি ঢাকা থেকে খুলনা গেলা, যাওয়ার পরে আবার খুলনা থেকে ঢাকায় ব্যাক করবা, ওকে? তোমাকে বলছে যে ঢাকা থেকে খুলনায় গিয়ে আবার খুলনা থেকে ঢাকায় ব্যাক করবেন এবং যদি তিনি যাবার সময় যে বাস ব্যবহার করেছেন ফেরার সময় তিনি সেই বাস ব্যবহার না করেন। ঠিক আছে, তো তুমি দেখতেছো যে ঢাকা থেকে খুলনা যাওয়ার উপায় আছে কয়টা বা বাস আছে কয়টা? 6টা। তুমি 6টা বাসে যে কোনো একটা বাসে যাইতে পারো। তুমি খুলনা গেছো, খুলনা যে তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি এখন ঢাকায় ব্যাক করবা। তো ঢাকায় ব্যাক করার সময় তুমি চিন্তা করলা যে আমি যে বাসে আসছি আমি সেই বাসে যাবো না। ধরো আমি হানিফ বাসে আসছি, আমি হানিফে যাবো না, আমি এখন এনআই যাবো। ঠিক আছে, এখন তো হানিফে তো যাবা না, সো হানিফ বাদ দিলে তোমার হাতে আর অপশন আছে কয়টা? 5টা। ঠিক আছে, তুমি 5টা যে যাইতে পারো, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে ব্যাপারটা কি দেখো,
তুমি ঢাকা থেকে খুলনা গেছো, 6টা বাস আছে, 6টা বাসের যে কোনো একটা বাস ব্যবহার করে যেতে পারো। কিন্তু তুমি খুলনা যেই বাসে করে গেছো, তুমি সেই বাসে করে খুলনা থেকে ঢাকায় ব্যাক করবা না। সেহেতু তোমার কি হচ্ছে, একটা অপশন তোমার কমতেছে। তার মানে তোমার হাতে এখন অপশন আছে কয়টা, 5টা। তাহলে আমরা গণনার গুণনীতি পড়ছি না, যে যদি দুইটা ঘটনা এরকম থাকে তাহলে আমরা কি করব, দুইটা ঘটনাকে গুণ করব। দেখো 6টা ওয়ে আছে ঢাকা থেকে খুলনা, এবং খুলনা থেকে ঢাকা আসার জন্য কয়টা ওয়ে আছে, 5টা ভিন্ন ভিন্ন ওয়ে আছে। তাহলে আমার টোটাল কতগুলো রাস্তা আছে বা টোটাল কতগুলো ওয়ে আছে, আমার 5 6 30। ঠিক আছে, তাহলে তিনি কতভাবে এই কাজটা করতে পারেন, 30 ভাবে এই কাজটা করতে পারেন। ঠিক আছে, তিনি 30 ভাবে এই কাজটা করতে পারেন। বুঝতে পারছো এটা? আচ্ছা, তাহলে আমার পরবর্তী ম্যাথে যাই। কি বলছে, প্রত্যেকটি অঙ্ক কেবল একবার নিয়ে, এই এই অঙ্ক দেয়া আছে, এই সবগুলো অঙ্ক কেবল একবার নিয়ে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সব ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে। দেখো তো এখানে আমার কত কি কি কয়টা অঙ্ক আছে, 8 9 7 6 3 2। অঙ্ক আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6টি অঙ্ক আছে, 6টি অঙ্ক। তোমাকে কি বলছে, যে কেবল একবার নিয়ে, মানে তুমি দুইবার নিতে পারবা না। 8 যদি একবার নিয়ে নাও, তুমি 8 আরেকবার নিতে পারবা না। যে 8 8 9, তুমি এইটা কোনো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবা না। তোমাকে আর যেহেতু একবার নিয়েছো, তোমাকে এই দ্বিতীয় প্লেসে অন্য কোনো একটা নাম্বার নিতে হবে। বুঝতে পারছো? বলছে যে প্রতিটা অঙ্ককে কেবল আমি একবারই নিব। তো বলছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, 3 অঙ্ক। তাহলে আমরা এখন এনপিআর যদি করতে চাই, আমার এখানে এন কত, 6টা অঙ্ক দেয়া আছে। ঠিক আছে, 6টা অঙ্ক দেয়া আছে। কি বলছেন, 3টা করে অঙ্ক নিয়ে, প্রতিবারে 3টা করে অঙ্ক নিয়ে। তাহলে আর এর মান কত, 3। ঠিক আছে, তাহলে এনপিআর সমান কত, 6p3। কত হচ্ছে এখানে, কত, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আমরা কিন্তু অলরেডি সূত্র শিখে ফেলছি, সো এখন আমরা সূত্র দিয়ে ম্যাথ করব। ঠিক আছে, 6 কত হচ্ছে তাহলে, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমরা কি বলতে পারি, এটা 6 গুণ 5 গুণ 4 গুণ 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কাটা গেল, অ্যান্সার কত হচ্ছে, 5 6 30, 30 গুণ 4 কত হচ্ছে, 120। ওকে, তাহলে আমি টোটাল কতগুলা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবো, 120টা গঠন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছি। তাহলে আমরা পরবর্তী ম্যাথ দেখি। ওকে, কি বলছে, কারেজ শব্দটির বর্ণগুলি নিয়ে কতগুলো বিন্যাস সংখ্যাকে নির্ণয় করা যায়, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে, প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। আমার শব্দগুলো কি, কারেজ, সি ইউ ও আর এ জি ই, কারেজ। আচ্ছা, তো এখানে বলছে বর্ণগুলো নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করব। এখানে কোনো রিপিটেশন হয়েছে, যে একটা অক্ষর দুইবার আসছে, সি ও ইউ আর এ জি ই, না, একটা অক্ষর দুইবার আসেনি, সবগুলো ভিন্ন ভিন্ন অক্ষর। তো আমার আর সমস্যা নাই এখানে। তো বলছে যে শব্দগুলো নিয়ে কতগুলো বিন্যাস করা যায়, মানে আমি এগুলোকে বিন্যাস করব, এটাকে পুরোটাকে বিন্যাস করব, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে কি স্বরবর্ণ থাকে। তো এখানে স্বরবর্ণগুলো কি কি, স্বরবর্ণগুলো কি কি, এখানে স্বরবর্ণ, এখানে স্বরবর্ণগুলো কি কি আছে, ও আছে, ইউ আছে, এ আছে, ই আছে। আচ্ছা, তো এইগুলাকে আমরা কি বলছি, যেন প্রত্যেক বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। তো আমি এখন দেখি, ধরো একটা বিন্যাস করলাম আমি এরকম, সেই বিন্যাসের প্রথমে আমি, আচ্ছা তার আগে আমরা দেখি এখানে কয়টা অক্ষর আছে টোটাল, 1 2 3 4 5 6 7। সো আমরা 7টা ঘর বানাবো। আমরা অলরেডি এই নিয়মটা শিখে ফেলছি কিভাবে করতে হয় ঘর বানাই। ঠিক আছে, সেভাবে আমরা করি, 1 2 3 4 5 6। সো 7টা ঘর বানাইছি আমরা। ঠিক আছে, তো এখন বলছে প্রথমে, প্রথম প্রথমে একটি স্বরবর্ণ থাকবে। ধরি প্রথমে আমরা একটা স্বরবর্ণ এখানে বসাইলাম, ও। ওকে, ও বসাইছি। ও বসানোর পরে আমার কাছে আর কয়টা অক্ষর বাকি থাকে, 7টা থেকে যদি ও বাদ যায়, আমার কাছে বাকি থাকে কয়টা অক্ষর, 6টা অক্ষর, 6টা অক্ষর। এখন 6টা অক্ষর এখানে কতভাবে বিন্যস্ত হইতে পারে, কতভাবে এখানে বসতে পারে, আমরা কিন্তু সেটা অলরেডি জানছি, অলরেডি পড়ছি, যে 6টা ভিন্ন ভিন্ন, 6টা ভিন্ন ভিন্ন অক্ষর নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হইতে পারে, 6 ফ্যাক্টোরিয়াল উপায়। কতভাবে, 6 ফ্যাক্টোরিয়াল উপায়। কিভাবে দেখি, ফার্স্টে আমার এখানে 6টা যে কোনো 6টা অপশন আছে, যে কোনো একটা বসতে পারে। তারপরে একটা অপশন যেহেতু চলে গেছে, যদি একটা অক্ষর এখানে বসে গেছে, তাহলে পরবর্তীতে 5টা অক্ষরের যে কোনো একটা বসতে পারে, তারপরে 4টা, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে একটা, এইভাবে এন্ড সো অন। সো আমরা এখানে কি বলতে পারি, ও এর জন্য, ও এর জন্য, ও এর জন্য বিন্যাস কত, বিন্যাস হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, সিমিলারলি পরবর্তীতে আবার দেখো তো, আমরা আবার এইভাবে করলাম, 1 2 3 4 5 6।
দেখো প্রথমে যেহেতু একবার ও বসছে, এখন আমরা ইউ বসাই, ইউ বসাই দেখি। আচ্ছা, ইউ বসাই দেখতেছি, ইউ বসানোর পরে আমার জায়গা ফাঁকা আছে কয়টা? 6টা। এবং আমার এখানে অক্ষর বাকি আছে কয়টা? 6টা। তো 6টা অক্ষর নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে? 6টা অক্ষর নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে? 6 ফ্যাক্টোরিয়াল উপায়, 6 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে সিমিলারলি আমরা কি দেখতেছি, ইউ এর জন্য, ইউ এর জন্য বিন্যাস কত হচ্ছে, মানে ইউ এর জন্য এখানে ও এর জন্য, ইউ এর জন্য বলতে কি বোঝাচ্ছি, যে প্রথম 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 লেটারটা হচ্ছে কি হবে? স্বরবর্ণ হবে। প্রথম লেটারটা ও, ইউ বা এ বা ই, ঠিক আছে? তো বিন্যাস পাচ্ছি কত? 6 ফ্যাক্টোরিয়াল। সিমিলারলি আমরা এ এর জন্য কয়টা বিন্যাস পাবো? 6 ফ্যাক্টোরিয়াল। এ এর জন্য পাবো কয়টা? 6 ফ্যাক্টোরিয়াল বিন্যাস পাবো। আবার ই এর জন্য কয়টা পাবো? 6 ফ্যাক্টোরিয়াল। তো টোটাল আমরা কতগুলো বিন্যাস পাচ্ছি? ও এর জন্য পাইলাম 6 ফ্যাক্টোরিয়াল বিন্যাস, ইউ এর জন্য পাইলাম 6 ফ্যাক্টোরিয়াল বিন্যাস, এ এর জন্য পাইলাম 6 ফ্যাক্টোরিয়াল বিন্যাস, ই এর জন্য পাইলাম 6 ফ্যাক্টোরিয়াল বিন্যাস। এবং আমরা এগুলো কি করে দেব? যোগ করে দেব। যোগ করে দিলে আমার টোটাল বিন্যাসটা পেয়ে যাব। যোগ করে দিলে কত হচ্ছে তাহলে? 4 গুণ 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত আসছে আমার অ্যানসার? 4 into 6 ফ্যাক্টোরিয়াল, 4 into 6 ফ্যাক্টোরিয়াল সমান কত? 2880। ঠিক আছে, 2880 উপায়, উপায়। ঠিক আছে। আচ্ছা, একবার একটু রিভিউ করার চেষ্টা করি ছোট্ট করে। তোমাকে বলছে কারেজ, কারেজ শব্দটি, কারেজ শব্দে কয়টা লেটার আছে? 7টা লেটার আছে। এখন বলছে কতগুলো বিন্যাস করতে পারবো? যেন প্রথম বিন্যাসের প্রথমে একটি স্বরবর্ণ থাকে। আমার কাছে স্বরবর্ণ কয়টা আছে? 4টা আছে। কি? ও, ইউ, এ, ই। এখন আমরা দেখতেছি যে ওকে সামনে বসাই, ওকে সামনে বসে আমরা দেখতেছি কতভাবে বিন্যাস করা যায়? 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করা যায়। ঠিক আছে, এখন আমরা ইউ কে সামনে বসাই দেখতেছি, ইউ কে সামনে বসাই দেখতেছি কতভাবে বিন্যাস করা যায়? সিমিলারলি 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করা যায়। এবং একইভাবে এ কে সামনে বসাই, ই কে সামনে বসাই আমরা কতভাবে বিন্যাস করতে পারবো? প্রতিবারে আমরা 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করতে পারবো। যেহেতু 4টা স্বরবর্ণ আছে, সেহেতু আমার 4 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে আমি টোটাল বিন্যাস করতে পারবো। এবং 4 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল সমান কত আসতেছে? 2880। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত হবে? 2880। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথ করি। এখন বলছে, দেখো কি বলছে এখানে, 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5। মোট কয়টা অঙ্ক? 1 2 3 4 5 6, 6টা অঙ্ক, 6টা অঙ্ক। আচ্ছা, কি বলছে? 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়? এগুলো দ্বারা, অঙ্কগুলো দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যায়? প্রত্যেক অঙ্ক কেবল একবার একটি সংখ্যায় ব্যবহার করে। মানে তুমি 1 একটা সংখ্যায় 2বার ব্যবহার করতে পারবা না, একবারই তোমাকে ব্যবহার করতে হবে। এবং তোমাকে কি বলছে? 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা। অর্থপূর্ণ বলতে কি বুঝাইছে? আচ্ছা, চিন্তা করো, যদি আমি ও সামনে বসাই, সামনে বসাই বললাম 1 2 3 4 5, এটা দেখো অঙ্ক আছে কয়টা? 6টা। কিন্তু এটা কি 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হয়েছে? হয় নাই। কারণ কি? কোন একটা সংখ্যার সামনে শূন্য থাকা মানে কি? সেই শূন্যতা বাদ দেয়া। সো এটাকে আমরা কি বলতে পারি? 1 2 3 4 5। সেটা কয় অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 5 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা দেখতে পাচ্ছি। সো যদি যে কোনো সংখ্যার সামনে যদি 0 থাকে, তাহলে সেটা 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা হবে না। তার মানে কি? আমার পূর্ব শর্ত হচ্ছে কি, সেই সংখ্যাটার 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটার সামনে কি থাকা যাবে না? শূন্য থাকা যাবে না। ঠিক আছে, তাহলে যেই সংখ্যাগুলোর সামনে শূন্য থাকবে না, ওই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো কি হচ্ছে আমার 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা। তাহলে আমরা সেটা কিভাবে বের করবো, যে কতগুলো বিন্যাস পাওয়া যাবে? আচ্ছা, তাহলে এই 6টা অঙ্ক নিজেদের মধ্যে কতভাবে বিন্যাস করে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারে? 6টা সংখ্যা আছে, প্রত্যেকটাই ব্যবহার করব এবং কোনো সংখ্যার পুনরাবৃত্তি হবে না। তাহলে কয়টা সংখ্যা? 6টা সংখ্যা। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল উপায় আমরা সিম্পলি বলতে পারি যে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে করা যায়। তাহলে কত হচ্ছে? 6 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, কিন্তু আমরা দেখছি কি, যদি কোনো একটা সংখ্যার সামনে 0 থাকে, সেই সংখ্যাটা কি হচ্ছে না? অর্থপূর্ণ সংখ্যা হচ্ছে না। যেহেতু অর্থপূর্ণ সংখ্যা হচ্ছে না, তাহলে আমরা কি এই 6 ফ্যাক্টোরিয়াল থেকে ওই অর্থপূর্ণ না হওয়া সংখ্যাগুলো কি করব? বিয়োগ দিব। তাহলে আমরা সামনে 0 বসায়, সামনে 0 বসায় বাকি বাকি 5টা জায়গায় কতভাবে বিন্যাস হতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস হতে পারে। ঠিক আছে না? সামনে 0 বসালে বাকি 5টা অঙ্ক নিজেদের মধ্যে কত উপায়ে বিন্যস্ত হতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। তাহলে আমি এখন কি করব? 6 ফ্যাক্টোরিয়াল থেকে 5 ফ্যাক্টোরিয়াল বিয়োগ দিলেই কি পাচ্ছি? আমার কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাচ্ছি। কত? 720 বিয়োগ 120। আনসার কত থাকে আমার? 600। 600 উপায়। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকটু রিভিউ করি।
তোমাকে এখানে 6টা সংখ্যা দিছে, 6টা অঙ্ক দিছে, সরি। তো অঙ্ক বলছে কি 0 1 2 3 4 5, এই 6টা অঙ্ক দেয়া আছে এবং তোমাকে বলছে 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে। এবং কত উপায়ে আমরা এই অর্থপূর্ণ সংখ্যা গঠন করতে পারবো, এবং পূর্ব শর্ত হচ্ছে যে প্রত্যেক অঙ্ক কেবল একবার ব্যবহার করতে হবে। আচ্ছা, তো আমরা কি দেখতেছি যে এই 6টা অঙ্ক নিজেদের মধ্যে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে পারে। ঠিক আছে, তাহলে 6টা অঙ্ক নিজেদের মধ্যে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হয়ে 6 অঙ্ক বিশিষ্ট মোট 720টা সংখ্যা গঠন করবে। কিন্তু এর মধ্যে এমন সংখ্যাগুলো আছে যেগুলো অর্থপূর্ণ না। কেন অর্থপূর্ণ না? কারণ সামনে ওর 0 আছে, যেহেতু সামনে 0 থাকলে সেটা অর্থপূর্ণ 6 অঙ্ক বিশিষ্ট নাম্বার হচ্ছে না। কিন্তু তাহলে আমরা দেখতেছি এখন সামনে 0 বসায় কতভাবে বিন্যাস পাচ্ছি আমরা, 5 ফ্যাক্টরিয়াল উপায়। তাহলে 720 থেকে আমরা যদি 5 ফ্যাক্টরিয়ালটা বিয়োগ দিয়ে দিই তাহলে আমি আমার প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, দেখো 1 নাম্বারটা কি বলছে, প্রমাণ করো যে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 2n ফ্যাক্টোরিয়াল 2n টু দি পাওয়ার n মাইনাস n ডট n ফ্যাক্টোরিয়াল। এটা কুমিল্লা বোর্ডে 11 সালে আসছে এবং রাজশাহী বোর্ডে 13 সালে আসছে। 1 নাম্বারটা আমরা দেখি। প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল, প্রথম n সংখ্যক, তাহলে কি 1, আচ্ছা n তম বিজোড় সংখ্যাটা কি হবে বলো দেখি। বিজোড় সংখ্যা হবে কি, আমরা বলি 2n মাইনাস 1। ঠিক আছে, 2n মাইনাস 1। তাহলে এখন আমরা n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল দেখব। কি দেখতেছি, n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল আমরা লেফট হ্যান্ড সাইড করি। আচ্ছা, তাহলে কি 1 3 5 7, আচ্ছা 4 লিখছি, সরি, এখানে 1 3 5 7 ডট 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 কত হবে, কত পর্যন্ত যাবে, 2 টু দি 2n মাইনাস 1 পর্যন্ত। ঠিক আছে, কারণ কি n তম বিজোড় সংখ্যা কি হচ্ছে, n তম বিজোড় সংখ্যা হচ্ছে 2 টু দি 2n মাইনাস 1। সো আমার লেফট হ্যান্ড সাইডে আমরা শুরু করলাম যে n সংখ্যক বিজোড় সংখ্যার গুণফল 1 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ ডট 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 2n মাইনাস 1। আচ্ছা, এখন আমরা এক কাজ করি, আমরা কি করব, এই সংখ্যাগুলোর সঙ্গে আমরা জোড় সংখ্যাগুলো গুণ দিব। আমরা কি করব, জোড় সংখ্যাগুলো গুণ দিব। ঠিক আছে, তাহলে 1 2, আচ্ছা না, 1 3 5 গুণ 7 গুণ ডট 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 2n মাইনাস 1, এর সাথে জোড় সংখ্যাগুলো গুণ দিচ্ছি। 2 গুণ 4 গুণ 6 গুণ ডট 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 কত পর্যন্ত, 2n পর্যন্ত। ঠিক আছে, কারণ কি n তম জোড় সংখ্যা কি 2n। যেহেতু আমরা এটা যোগ গুণ দিয়ে ফেলছি, তো আমার তো ভাগও দিতে হবে। ভাগ না দিলে তো আমি এটা সমান হচ্ছে না। তো যদি ভাগ দিয়ে দিই, 2 গুণ 4 গুণ 6 গুণ ডট 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 গুণ 2n। তো দেখো এটা কাটাকাটি যে কি থাকে, এই সিমিলার এই প্রথম লেফট হ্যান্ড সাইড এটাই থাকে। তো আমরা কি করলাম, ভাগ দিয়ে দিলাম। এখন উপরে খেয়াল করো কি হচ্ছে, উপরে খেয়াল করো কি হচ্ছে, পরবর্তী পেজে যাই। আচ্ছা, তো দেখো সামনের পেজে কি ছিল এরকম। তাহলে আমরা কি এটাকে কি লিখতে পারি, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 7, এইটা লিখতে পারি না? লিখতে পারি কি পারি না? পারি তো, যেহেতু উপরে সিমিলার গুণ আকারে আছে। সো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, লিখতে পারি যে ধরো 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6, হ্যাঁ, এভাবে লিখতে পারি। গুণ 6 গুণ ডট 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 2n মাইনাস 1 ইন্টু কি 2n। আচ্ছা, 2n ডিভাইডেড বাই কি ছিল, 2 4 6 8 গুণ ডট 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 2 টু দি 2n পর্যন্ত। আচ্ছা, তো দেখো তো 1 থেকে শুরু করে আমরা n ফ্যাক্টোরিয়াল সমান কি পড়ছিলাম, n ফ্যাক্টোরিয়াল সমান পড়ছিলাম যে 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলই কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 1 থেকে শুরু করে 2n পর্যন্ত সংখ্যার গুণফল কি বলছে, 1 থেকে শুরু করে 2n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল কি হবে, তাহলে 1 থেকে শুরু করে 2n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল কি 2n ফ্যাক্টোরিয়াল হবে না? তাহলে 2n ফ্যাক্টোরিয়াল হবে না? অবশ্যই হবে। 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল যদি n ফ্যাক্টোরিয়াল হতে পারে, তাহলে 1 থেকে শুরু করে 2n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল কি হবে, অবশ্যই 2n ফ্যাক্টোরিয়াল হবে। 2n ফ্যাক্টোরিয়াল হবে ডিভাইডেড বাই, এই দেখো নিচে, এখন নিচে আমরা কি করতে পারি, দেখো তো আমরা ভাঙতে পারি না, এই 2 কে আমরা ভেঙে কি লিখতে পারি, 1 গুণ 2, হ্যাঁ, 4 কে ভেঙে কি লিখতে পারি, 2 গুণ 2, 6 কে ভেঙে কি লিখতে পারি, 2 গুণ 3, 8 কে ভেঙে কি লিখতে পারি, 2 গুণ কত 8,
2 গুণ 4 সরি গুণ ডট 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 এই 2n কে ভেঙে কি লিখতে পারি 2 গুণ n, ঠিক আছে। তো এখানে n সংখ্যক সংখ্যা আছে, তো উপরে 2n ফ্যাক্টোরিয়াল থাকলো, ডিভাইডেড বাই, দেখো এখন এখানে একটা 2, এখানে 2, এখানে 2 গুণ আকারে আছে, ওকে, এখানেও 2 গুণ আকারে আছে, এখানেও 2 গুণ আকারে আছে, এখানেও 2 গুণ আকারে আছে। এখানে কত সংখ্যক 2 গুণ আকারে আছে, n সংখ্যক 2 গুণ আকারে আছে। সো n সংখ্যক 2 যদি গুণ আকারে থাকে তখন আমরা এটা কি লিখি 2 টু দি পাওয়ার n। এবং দেখো তো এখানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 ডট 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 n পর্যন্ত, ঠিক আছে, গুণ 1 2 3 4 ডট 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 n। এই পার্টটা খেয়াল করো, এই যে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 ডট ডট n পর্যন্ত। এবং ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফলকে কি লিখতে পারি আমরা n ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে আমরা অ্যানসারটা কি হচ্ছে এখানে দেখো তো 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হচ্ছে 2 টু দি পাওয়ার n ইনটু কি n ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো এটুকু? এখানে আমরা কি করছি, এটাকে ভাঙাইছি, ভাঙানোর পরে কি দেখতেছি 2 কে ভাঙালে পাই আমরা 1 গুণ 2, 4 কে ভাঙালে পাই 2 গুণ 2, 6 কে ভাঙালে পাই 3 গুণ 2, ঠিক আছে। এভাবে আমরা কত 2n কে ভাঙালে পাচ্ছি 2 গুণ n। তো আমরা দেখতেছি যে এখানে কত সংখ্যক 2 গুণ আকারে আছে, n সংখ্যক 2 গুণ আকারে আছে। সো আমরা n সংখ্যক 2 গুণ আকারে থাকলে সেটাকে আমরা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n। এবং এখানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ বাকি সংখ্যাগুলোর গুণফল কি n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার ওভারঅল যে আমি অ্যানসারটা পাইলাম সেটা কি পাচ্ছি, দেখো সেটা কি পাচ্ছি এখানে, সেটা কি পাচ্ছি এই যে 2 টু দি পাওয়ার 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত 2 টু দি পাওয়ার n ইনটু n ফ্যাক্টোরিয়াল, প্রুফড, ঠিক আছে। বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই এখন পরবর্তী ম্যাথ দেখব। আচ্ছা, তো পরবর্তী ম্যাথটা দেখি কি বলছে এখানে। বলছে 4 ইন্টু np3 সমান 5 ইন্টু n মাইনাস 1p3 এর মান কত। এটা কুমিল্লা বোর্ড 5 সালে আসছিল, ঠিক আছে। তোমার এখানে n এর মান চাইছে, দুইটা একটা ইকুয়েশন দিয়েছে। ইকুয়েশনটা কি বলছে এখানে, ইকুয়েশনটা বলছে যে ধরো n ইন্টু সরি 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 2 নাম্বারটা 4 গুণ np3 সমান কত বলছে 5 গুণ n মাইনাস 1p3। এটা যদি হয় তাহলে n সমান কত, n সমান হোয়াট। তো আমরা তো অলরেডি সূত্র পড়ে ফেলছি, np3 এর সূত্র কি হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল সমান 5 ইনটু n মাইনাস 1p3। np3 যদি n9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হইতে পারে, তাহলে n মাইনাস 1p3 সমান কি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল হইতে পারে না। আমরা n মাইনাস 1 পুরোটাকে আমরা যদি আমরা n ধরি, মনে মনে ধরতেই তো পারি, ধরলে কি এটা পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে অ্যানসার কি পাচ্ছি আমরা এখানে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা মিশাই দিই আমরা, এটা দরকার নেই। আচ্ছা, তো বা 4 ইনটু n, n ফ্যাক্টোরিয়াল কে কি লেখা যায় n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায়, আমরা অলরেডি শিখছি এটা। n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল কে কি লেখা যায় n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল n ইনটু n মাইনাস 3 n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল আকারে লেখা যায় না। সিমিলার উপরেরটা নিয়মে নিচেরটা করছি, যে n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আছে, আমরা এটা কিভাবে লিখবো n মাইনাস 3 ইনটু n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল লিখতেই পারি, ইনটু 5 ইনটু কেন করলাম দেখতে বুঝতে পারবে এখন n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তো দেখো উভয় পাশে কি আছে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আমরা এটা মোটামুটি কেটে দিলাম। দেওয়ার পরে কি থাকলো 4n ডিভাইডেড বাই n মাইনাস 3 সমান 5। আচ্ছা, যেহেতু কাটাকাটি চলে গেছে, এখন বা বা n মাইনাস 3 কে আমরা এই পাশে নিয়ে আসি, সাইড চেঞ্জ করি, তাহলে 4n সমান কত থাকে 5n মাইনাস কত 15। আচ্ছা, দেখো তো তাহলে এটা সলভ করলে n এর মান কত পাচ্ছি আমরা, n এর মান কত পাচ্ছি 15, ঠিক আছে, n এর মান কত পাচ্ছি 15। এই ম্যাথটার সলভটা কি এটাই, এইটুকু আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আশা করি সমস্যা হবে না, এই ধরনের ম্যাথ থাকলে তুমি এখন থেকে আশা করি ইজিলি সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথ দেখি কি বলছে এখানে।
এই ম্যাথটা কি বলছে যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো এবং এদের কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। ঠিক আছে, সো ম্যাথমেটিক্স শব্দগুলোর বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যায় তা বের করো এবং এদের কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে। তো এখানে দেখো টোটাল আমার এখানে শব্দ আছে বা অক্ষর আছে কতগুলো, বর্ণ আছে কতগুলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা 11টা, 11টা বর্ণ আছে ম্যাথমেটিক্সে। 11টা বর্ণ আছে, 11টা বর্ণ আছে। এখন 11টা বর্ণ আমরা জানি শিখছি কত উপায়ে নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে, 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে। ঠিক আছে, কিন্তু দেখো তো এখানে এম কয়বার আসছে, একবার আসছে দুইবার আসছে, এ কয়বার আসছে, একবার আসছে দুইবার আসছে, টি কয়বার আসছে, একবার আসছে দুইবার আসছে। ঠিক আছে, আর কোনো বর্ণের কি পুনরাবৃত্তি হয়েছে, হয় নাই। তো দেখো আমরা কি জানছি যে 11টা যদি বর্ণ থাকে এবং তারা নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হইতে পারে, 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কিন্তু যেহেতু দেখতেছি যে এম দুইবার রিপিট হয়েছে, এম দুইবার আসছে, টিও দুইবার আসছে, এও দুইবার আসছে, তাহলে আমরা কি কি করতে হবে, আমরা শিখছি অলরেডি সেটা, যে 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই তিনটা দিয়ে আমাকে ভাগ দিয়ে দিতে হবে, তাহলেই আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 11 ফ্যাক্টোরিয়াল, সরি 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত, 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল, কত হবে অ্যান্সার, আমরা অনেক বড় একটা অ্যান্সার, 498960 উপায়। এত উপায় আমরা সাজাতে পারবো, বুঝছো, এতগুলা উপায়, অনেক বেশি। এটা ঢাকা বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল, কুমিল্লা বোর্ডে আসছিল, বরিশালে আসছিল, যশোরে আসছিল। অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কি বলছিল এখানে, আবার একটু রিভিউ করি, যে ম্যাথমেটিক্স এখানে বর্ণ আছে কয়টা, 11টা। আমরা জানি যে প্রত্যেকটা এরকম 11টা বর্ণ থাকলে তারা নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে বা কতভাবে সাজাতে পারি আমরা, 11 ফ্যাক্টোরিয়াল উপায়ে। কিন্তু যেহেতু এম দুইবার রিপিট হয়েছে, এ দুইবার রিপিট হয়েছে এবং টিও দুইবার রিপিট হয়েছে, তো আমরা এগুলো কি করবো, এইগুলো দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল, জয়টা যতবার রিপিট হয়েছে ততবার তত ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা কি করবো, ভাগ দিয়ে দিব। ভাগ দিয়ে দিলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে এই শব্দগুলো কতভাবে সাজানো যায় তা। এবং পরবর্তী একটা প্রশ্ন বলছে যে এদের কতগুলোকে স্বরবর্ণ, কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, কতগুলোতে স্বরবর্ণ একত্রে থাকবে, স্বরবর্ণগুলোকে একত্রে থাকার কথা বলছে। তার আগে আমরা দেখবো যে স্বরবর্ণ কয়টা আছে এখানে, স্বরবর্ণগুলো কি, স্বরবর্ণ, স্বরবর্ণ কি কি আছে, এ, ই, আবার এ আছে, আবার আই আছে, এই চারটাই, চারটা স্বরবর্ণ না, ইউজুয়ালি মানে এক্স্যাক্টলি তিনটা আছে কিন্তু এ দুইবার রিপিট হয়েছে। তোমাকে বলছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এখন তুমি একটা ব্যাপার চিন্তা করো, একত্রে থাকবে তার মানে কি, এরা সবসময় একসাথেই থাকবে, এরা কখনো পরিবর্তন হবে না। হয়তো ওরা নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে, যে এভাবে আছে, ও হয়তো এভাবেও থাকতে পারে, যে ই এ এ আই, অথবা আই ই এ এ, ঠিক আছে, এভাবে চাইলে থাকতে পারে। কিন্তু শর্তটা পূরণ করতে হবে যে ওরা সর্বদা সবসময় কি করবে, সবসময় ওরা একত্রে থাকবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, এই সবগুলাকে একসঙ্গে একটা বর্ণ বলতে পারি না, সবগুলোকে একত্রে আমরা একটা বর্ণ বানাই ফেললাম। যেহেতু ওরা সবসময় একত্রেই থাকবে, তাহলে আমরা কি করব, সবগুলোকে মিলে একটা বর্ণ বানাই ফেলবো। ঠিক আছে, এটা কিন্তু গ্রেট আইডিয়া। ঠিক আছে, আমরা কি করব, সবগুলোকে মিলে একটা বর্ণ বানাই ফেললাম। যেহেতু সবগুলোকে মিলে একটা বর্ণ বানাই ফেলছি, যে এই একটা বর্ণ, এই চারটা বর্ণ মিলে একটা বর্ণ বাদে বাকি কয়টা বর্ণ আছে এখানে ম্যাথমেটিক্সে, এক দুই মোট 11টা, এই চারটা বাদ দিলে কত থাকে, 7টা, 7টা। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা 7টা আছে আমার কাছে, কয়টা, এ ই এ আই, আচ্ছা এটা কয়টা আছে, চারটা, এবং এ বাদে কয়টা বর্ণ থাকে আমার কাছে, 11টা, 7টা থাকে, 7টা থাকে, বাদে বাদে কয়টা থাকে, 7টা। তাহলে এই 7টা বর্ণ নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হইতে পারে, 7টা বর্ণ নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হইতে পারে, এই দ্বারা আমরা আগে লিখতে হবে যে এই এ ই এ আই বাদে 7টা বর্ণ কি কি। ঠিক আছে, তো আমরা পুরো বর্ণটা, পুরো ওয়ার্ডটাকে লিখি, কি ছিল, এ ম্যাথে মে
টিক্স। আচ্ছা, এ ই এ আই কাটা, এর বাদে বাকি বর্ণগুলো কি কি, এম টি এইচ, এম টি সি এইচ, ঠিক আছে, সি এস। এখন এই সবগুলোকে মিলে কি করছি আমরা, একটা বর্ণ ধরছি, একটা বর্ণ, এটা সবগুলোকে মিলে একটা বর্ণ ধরছি, ঠিক আছে। তো এরা এখন নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হইতে পারে, কতভাবে বিন্যস্ত হইতে পারে, কতভাবে দেখো তো। টোটাল আমার কাছে বর্ণ আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এম দুইবার আসছে, এম দুইবার আসছে না, টি দুইবার আসছে, তাহলে কি করবো, 2 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে কত পাচ্ছি আমরা এখানে আনসার, 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, কত, 10,000 না 10,000,8 10,080, ঠিক আছে, 10,080 উপায়ে। কিন্তু এইটাই শেষ না, এই যে এখানে যে বর্ণগুলো আছে, পরের পেজে যাই আমরা, আমরা কি দেখছি, এ ই এ আই, এরা আবার কি, এরা কিন্তু আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে, এরা কি হইতে পারে, নিজেদের মধ্যে আবার কি বিন্যস্ত হইতে পারে। কত উপায় বিন্যস্ত হইতে পারে আবার নিজেদের মধ্যে, কয়টা লিটার আছে আমার কাছে, চারটা, 4 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এ কয়বার রিপিট হয়েছে, দুইবার রিপিট হয়েছে, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে আমার অ্যান্সার থাকতেছে কত, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত, 24, 24/2 কত হচ্ছে 12। তাহলে দেখো তো, দেখো 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 এখানে দেখো, সো আমার এখানে একটা একটা বিন্যাসের জন্য অ্যান্সার আসছে কত, 10,080। তাহলে আমার কাছে, আমার তাহলে 12টা বিন্যাসের জন্য কত কত অ্যান্সার আসবে, 12টা বিন্যাসের জন্য তাহলে কত, টোটাল 12 ইন্টু 10,080 উপায়ে, তাহলে কত আসতেছে অ্যান্সার, এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার, 12 ইন্টু 10,080 কত, 120,960 উপায়ে। বুঝতে পারছো এই প্রবলেমটা কি বলছিল, এই প্রবলেমটা এখানে বলছিল যে তোমার কাছে ম্যাথমেটিক্স নামে একটা ওয়ার্ড আছে এবং এদের সাজাবা এবং এদের কতগুলোতে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তো আমরা কি করছি, স্বরবর্ণগুলোকে একত্রে একটা বর্ণ বানাইছি, একত্রে একটা বর্ণ বানাইছি। আবার দেখছি ওই বর্ণগুলো আবার কি হইতে পারে, নিজেদের মধ্যে বিন্যস্ত হইতে পারে। নিজেদের মধ্যে কত উপায়ে বিন্যস্ত হইতে পারে, 12 উপায়ে। যেহেতু একটা বিন্যাসের জন্য আমি পাচ্ছি 10,080 উপায়, তাহলে 12টা বিন্যাসের জন্য আমি কত পাবো, 12 গুণ 10,080 উপায়, ঠিক আছে। টোটাল আমার ফাইনাল অ্যান্সার কত পাচ্ছি, এই যে এটা, এই যে এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, পরবর্তী ম্যাথ দেখি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বোর্ডে 9 সালে আসছিল। তো প্রশ্নটা কি বলছে, যে টেলিফোন ডায়ালে 0 থেকে 9 পর্যন্ত লেখা, 0 থেকে 9 পর্যন্ত, এটা সবাই জানি আমরা, টেলিফোন ডায়ালে যদি কক্সবাজার শহরের টেলিফোনগুলো 5 অঙ্ক বিশিষ্ট হয়, কয় অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট, কক্সবাজারে কত হয়, 5টা অঙ্ক করে, 5 অঙ্ক বিশিষ্ট, 5 অঙ্ক বিশিষ্ট বলছে, তবে ওই শহরে কতগুলো টেলিফোন সংযোগ দেওয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে টেলিফোন নাম্বারে যে কোনো অঙ্কের পুনরাবৃত্তি হইতে পারে না। যে ধরো 55555, এটা কিন্তু একটা টেলিফোন নাম্বার হইতেই পারে, 67555 এটা একটা টেলিফোন নাম্বার হইতে পারে। এরকম কিন্তু আমি অসংখ্য টেলিফোন নাম্বার বানাইতে পারবো, কিন্তু এক্স্যাক্টলি আমি কতগুলো টেলিফোন নাম্বার বানাইতে পারবো। তো দেখো 0 থেকে 9 পর্যন্ত লেখা থাকে, কি বলছে, 5 অঙ্ক বিশিষ্ট হয়, টেলিফোন নাম্বারগুলো 5 অঙ্ক বিশিষ্ট হয়। তো আমরা 5টা ঘর বানাই ফেলি, 1 2 3। সো যেহেতু আমি কি দেখতেছি, যেহেতু টেলিফোন নাম্বারে যে কোনো অঙ্কের পুনরাবৃত্তি হইতে পারে, যে কোনো অঙ্কেরই পুনরাবৃত্তি হইতে পারে। সো এখন প্রথম প্লেসে, ফার্স্ট প্লেসে 0 থেকে 9 পর্যন্ত 10টা নাম্বারের যে কোনো একটা নাম্বারই বসতে পারে, 0 থেকে 9 পর্যন্ত 10টা নাম্বারের যে কোনো একটা নাম্বারই বসতে পারে। সো আমার হাতে অপশন কয়টা, 10টা, ঠিক আছে। যেহেতু বলছি আমি পুনরাবৃত্তি হবে অঙ্কের, সো আমার কিন্তু অপশন কমে নেই, অপশন 10টাই আছে। সো আমি পরবর্তীতে 10টা বসাইতে পারবো, এখানে 10টা বসাইতে পারবো, এখানে 10টা বসাইতে পারবো, এখানে 10টা বসাইতে পারবো। আমি টোটাল কত উপায় করতে পারতেছি, 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তোমার কি এই সূত্রটা মনে পড়তেছে, আমরা যে পড়ছিলাম না যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমরা যদি r সংখ্যক জিনিস নিয়ে r সংখ্যক জিনিস নিয়ে যদি আমরা বিন্যাস করি এবং r সংখ্যক জিনিসের r সংখ্যক বারই পুনরাবৃত্তি হইতে পারে, তো তখন আমরা কি বলছিলাম, ওইটার বিন্যাস সংখ্যা কি হবে, n টু দি পাওয়ার r। সিমিলারলি, তো আমরা তুমি এখানে 0 থেকে 9 পর্যন্ত
কয়টা অঙ্ক আছে? 10টা। তুমি n এর মান 10 ধরতে ধরবা, আর বলছে 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে r এর মান কত ধরবা? 5 ধরবা। তাহলে অ্যান্সার কত হবে? n টু দি পাওয়ার আবার 10 টু দি পাওয়ার 5 কত অ্যান্সার? এটা অ্যান্সার এটাই হবে, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 5। আশা করি তোমরা এই বিন্যাসের এই লাস্ট আমরা যে ম্যাথটা দেখলাম এটা বুঝতে পারছো, ঠিক আছে। তো তোমরা এখন কাজ হচ্ছে তোমরা নিজেদের বই থেকে প্র্যাকটিস করবা। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ, ঠিক আছে, গুড বাই।